উত্তর পূর্ব ভারতের উন্নয়নকে ত্বরান্বিত করতে সর্বাধিক গুরুত্ব দিতে হবে নেশার কলঙ্ক মুছতে। উত্তর পূর্ব ভারতের মাদক ও মাদকদ্রব্যের সম্পূর্ণ নির্মূলের জন্য রাজ্য সরকারগুলিকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি আগরতলা শহরে অনুষ্ঠিত হয়ে গেল এনএসির পূর্ণাঙ্গ বৈঠক। সেই বৈঠকের দিকে তাকিয়েছিল গোটা রাজ্য। ৭২তম এনএসির প্ল্যানারিতে ত্রিপুরার জন্য কি বিশেষ ছিল সেই জিজ্ঞাসা এখন রাজ্যের সচেতন মহলে। তবে এনএসি ফান্ড থেকে এখন অবধি রাজ্যের জন্য ২৪০টি প্রজেক্ট স্যাংশন করা হয়। তার মধ্যে ১৩৮টি প্রকল্পের কাজ শেষ হয়েছে, বাকি ১০২টি প্রজেক্টের কাজ চলছে। শেষ হওয়ার কাজের মধ্যে উল্লেখযোগ্য ফায়ার সার্ভিস থেকে ড্রপ গেট অবধি ফ্লাইওভার, বিশালগড় থেকে বক্সনগর সোনামুড়া বরপাথুরি হয়ে বিলোনি অবধি সড়ক নির্মাণ, নিউ ক্যাপিটাল কমপ্লেক্স প্রজেক্ট, রুখিয়ায় ২১ মেগাওয়াট গ্যাস থার্মাল প্রজেক্ট এক্সটেনশন, বড়মুড়া ইউনিট ৫ গ্যাস বেসড পাওয়ার প্রজেক্ট, আগরতলা মোহনপুর ছেবড়ি সড়ক নির্মাণ ইত্যাদি। এছাড়া যেসব প্রজেক্টের কাজ বা যেসব প্রকল্পের কাজ এখনো চলছে তার মধ্যে রয়েছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে ২০০ বেডের মা ও শিশুদের নতুন বিভাগ নির্মাণ, আগরতলায় ডেন্টাল কলেজ স্থাপন, আইজিএম হাসপাতালের মডার্নাইজেশন এবং আপগ্রেডেশন, উদয়পুর থেকে মেলাঘর অবধি সড়ক নির্মাণ এবং নেশা আসক্তদের জন্য ইন্টিগ্রেটেড রিহ্যাব সেন্টার নির্মাণ ইত্যাদি। তবে এবারের বৈঠকে কি গুরুত্ব পেল? নেশামুক্ত উত্তর পূর্ব ভারত গড়ে তোলা এবং সীমান্তে কড়া নিরাপত্তার বিষয়গুলো প্রাধান্য পেলেও আর কি কি প্রত্যাশা মিটল রাজ্যে? চলুন আলোচনা করা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। এনএসির প্ল্যানারি বৈঠকে ও রাজ্যের প্রাপ্তি কি ছিল বা কি হয়েছে এ বিষয়ে একটি বিশেষ টকশোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট শিক্ষাবিদ, রয়েছেন গৌতম মজুমদার এবং ননীগোপাল দেবলা। নমস্কার, আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। গৌতমবাবু, প্রথমে আপনার কাছে আসি যে এই যে ৭২তম প্ল্যানারি বৈঠক হলো রাজ্যে, এই বৈঠক কতটা গুরুত্ব পেল এবং এই বৈঠকে কি কি গুরুত্ব পেল? এটা তো ত্রিপুরার ইতিহাসে বা ত্রিপুরার জন্য, ত্রিপুরার আমজনতার জন্য এটা একটা বিশাল প্রাপ্তি। উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলোকে বর্তমান সরকার যেভাবে দেখছে, মানে আর্থসামাজিক পরিস্থিতি, এই রাজ্যের যে দারিদ্র দূরীকরণ বা বিভিন্ন যে আমাদের যে রাজ্যের যে সমস্যা, যেমন এর মধ্যে আরেকটা আমাদের যেটা রয়েছে, যেমন উগ্রপন্থীর একটা সমস্যা ছিল, সেটাকে নিয়েও ত্রিপুরা রাজ্য বা নর্থ ইস্টার্নে প্রায় ১০,০০০ ১০,৫০০ মতো যারা এসব কাজে লিপ্ত ছিল ওদেরকেও মূল স্রোতে আনা হয়েছে। আর বিশেষ করে এইবারে যে প্রোগ্রামটা আমাদের ৭২তম যে প্লেনারিটা গেছে, এখানে এগ্রিকালচার সাইড, যেমন আপনি আরেকটা বলছিলেন যেটা আমাদের এই নেশামুক্তির যে নর্থ ইস্টার্ন রিজনটা প্রচন্ড পরিমাণে নেশার উপরে একটা নেশার সাম্রাজ্যই বলা যায় বর্তমানে। এখান থেকে সারা বিশ্বের নেশার যে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো পরিচালিত হচ্ছে, সেই হিসাবে এটা একটা রয়েছে। তারপরে এগ্রিকালচারকে ডেভেলপ করার জন্য স্পেসকে ব্যবহার করে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ব্যবহার করে ড্রোনের সাহায্যে বিভিন্ন রকমের প্রজেক্ট মানে কাজ হচ্ছে। আবার এইবারে আরেকটা বিশেষ গুরুত্ব যেটা পেয়েছে সেটা হলো পাম অয়েল। পাম অয়েলকে নিয়ে দেখা গেছে সারা ভারতবর্ষের মধ্যে প্রায় ৩৮% এরিয়া, আমাদের প্রায় ৮ লক্ষ হেক্টরের উপরে জমি রয়েছে যেখানে ইচ্ছা করলে পাম অয়েল চাষ করা যায়। এবং এটাতে আমাদের নর্থ ইস্টার্ন রিজনের অর্থনৈতিকভাবে, বিশেষ করে কৃষি সেক্টরে যারা কাজ করছে, এরা প্রচুর পরিমাণে সুবিধা পাবে। প্রায় ৩০ লক্ষের উপরে নার্সারি চারা তৈরি হচ্ছে, সেটা অলরেডি প্রজেক্ট শুরু হয়ে গেছে। এবং এখান থেকে আগামী দিন যারা এসব কাজ করবে ওদেরকে নার্সারি থেকে সাপ্লাই করবে যেন পাম অয়েলের কৃষি করা যায়। এগুলো আমাদের নর্থ ইস্টার্নের প্রত্যেকটা রাজ্য, বিশেষ করে আমরা ত্রিপুরায় যেহেতু রয়েছে, আমাদের ত্রিপুরা রাজ্যের তো একটা উন্নতি হবে, এতে কোনো বিন্দুমাত্র কোনো মানে দ্বিধা নেই। প্লাস 4G যে টেকনোলজি, ওইটাকে আরো ডেভেলপ করার জন্য, এবং প্রধানমন্ত্রী যে
গ্রামে যে বিদ্যুৎকে যে মানে যেসব জায়গায় এখনো অবিদ্যুৎ অবস্থা রয়েছে, বিদ্যুৎ পৌঁছায়নি, সেসব গ্রামগুলোতে যেন বিদ্যুৎ পরিষেবাটা আরো দ্রুততার সঙ্গে এগিয়ে যায়, সেটার ব্যবস্থা হচ্ছে। এগুলো নিয়ে আমাদের মনে হয় এবারের যে আমাদের যে প্ল্যানারিটা ত্রিপুরা রাজ্যে পেয়েছে, ত্রিপুরা রাজ্যের জনগণের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। এছাড়া এই ধরনের যে কোনো প্রোগ্রাম যখন বাইরে থেকে এসে মানে ত্রিপুরার মতো জায়গাতে যখন 3 দিন 4 দিন, যেমন আমরা এর আগে দেখেছি G20 যে সম্মেলনটা হয়েছে, এতে করে কি হয়, সারা পৃথিবীর একটা ফোকাস থাকে, যেখানে মানে ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রীরা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, অটোমেটিক্যালি এটা একটা মাইলেজ বিশাল। তো ত্রিপুরা রাজ্যের মতো একটা ছোট্ট রাজ্য সারা পৃথিবীতে ফোকাস হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসছেন, থেকেছেন। এছাড়া নর্থ ইস্টার্নের ডেভেলপমেন্টের জন্য ভারতবর্ষের একটা নজিরবিহীন বলবো আমি, যে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী যিনি রয়েছেন উনি খুব সম্ভবত প্রায় 70 বারের মতো নর্থ ইস্টার্ন রিজন মানে ঘুরে গেছেন, এবং প্রতি 15 দিনে, এবারও এটা প্ল্যান হয়েছে, প্রতি 15 দিনে একটা করে কেন্দ্রীয় মন্ত্রী যেন এই রাজ্যগুলোতে ঘুরপাক খায়। গতবারও দেখা গেছে প্রায় 157 দিনের মতো কেন্দ্রীয় সরকারের কোনো না কোনো মন্ত্রী এই নর্থ ইস্টার্ন রিজনে ছিলেন। তাহলে এটা আমাদের বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার চাইছে নর্থ ইস্টার্ন রিজনকে একটা ভারতবর্ষের যে পিছিয়ে পড়া রাজ্য হিসেবে আমরা যে পরিচিতি, সেই পরিচিতি থেকে সরিয়ে আনার একটা মানে এটাও একটা প্রকল্প, যে নর্থ ইস্টার্ন রিজনকে যদি তৈরি করা যায়। আর এটা ঠিক, নর্থ ইস্টার্ন রিজন প্রকৃতিগতভাবে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, শুধু ইউটিলাইজেশনের অভাবে আমরা কিন্তু পিছিয়ে আছি। নাইলে এখানে নেই এমন কোনো জিনিস নেই, মিনারেল থেকে শুরু করে প্রাকৃতিক সম্পদ, ঔষধি গাছ তো প্রচুর পরিমাণে, যেটা মেডিসিনাল প্ল্যান্ট, যেটা যেমন কিছুদিন আগে 20,000 কোটি টাকা ইনভেস্ট করেছে পতঞ্জলি ট্রাস্ট আসামের কোনো একটা এরিয়াতে। তাই এই যে প্রজেক্টগুলো আসছে, মানে অর্থনৈতিকভাবে ভারতবর্ষের কিন্তু ডেভেলপমেন্ট অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি। ঠিক, আমরা আসবো। এই যে আপনি বলেন প্রাকৃতিক সম্পদে ভরপুর আমাদের এই উত্তর পূর্ব ভারত, এবং তাতে অবশ্যই ত্রিপুরা রাজ্য রয়েছে, এবং সেখানে কিভাবে এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে এই রাজ্যের বা এই অঞ্চলের, উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন ঘটতে পারে বা ঘটছে, সেই বিষয়ে আমরা আলোচনা করবো অবশ্যই। কিন্তু তার আগে ননীবাবু রয়েছেন আমাদের সঙ্গে। ননীবাবু, আপনার কি মনে হয় এই যে বৈঠকটা হলো, এনইসি বৈঠকটা হলো, তাতে এই বৈঠকটা রাজ্যের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ছিল রাজ্যের পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে, এবং এই বৈঠকে যেসব আলোচনাগুলো হয়েছে যতটুকু এখন অব্দি জানা গেছে, বিশেষ করে নেশার ব্যাপারটা নিয়ে, উত্তর পূর্ব ভারতের নেশা এবং ত্রিপুরা রাজ্য নিরাপত্তা, যেহেতু ত্রিপুরা একদমই বর্ডার এরিয়া, এছাড়া আর বাকি যেসব বিষয়গুলোতে আলোচনা হয়েছে, তো কি মনে হয় যতটুকু জানা গেছে তা এটাতে রাজ্য কতটুকু গুরুত্ব পেল, ত্রিপুরা কতটুকু গুরুত্ব পেল? নমস্কার ভ্যানগার্ডের সমস্ত দর্শকদের। আসলে এই যে প্ল্যানারি সেশন যেটা নর্থ ইস্টার্ন কাউন্সিলে, এটা প্রত্যেক বছরই নর্থ ইস্টার্নে কোনো স্টেটেই হয়। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, এই সমস্ত স্টেটগুলিতে আছে। সেই অর্থে ত্রিপুরাতে হয়েছে, এটা খুবই ভালো আমাদের এখান থেকে। কিন্তু যতটুকু এই প্রোগ্রামটাকে যতটুকু ফোকাস করা হয়েছে মিডিয়াতে বা অন্যান্য ক্ষেত্রে আর কি, এটার মধ্যে ত্রিপুরার জন্য বা ত্রিপুরার জন্য আমি বিশেষ বলবো, যেহেতু আপনারা ত্রিপুরা নিয়েই বলছেন আলোচনা করার জন্য, ত্রিপুরা কতটা বেনিফিটেড হলো, সে অর্থে আমার মনে হয় না ত্রিপুরাতে নতুন কিছু একটা এখানে দিশা আমরা পেয়েছি বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, কারণ কি, এখানে ওই যে একটা শুধুমাত্র ইয়ে করেছিলেন, ওই যে এটার কি জানি নাম, ওই যে আপনার প্রজেক্ট যে একটা আমার সাথে যে করলেন মানে অমিত শাহজি, আচ্ছা, ওই যে সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউট, আচ্ছা, এটার একটা শিলান্যাস করেছেন তিনি। আচ্ছা, সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউট একটা, আরেকটা ওই যে আপনার ইয়েতে 120 কোটি টাকার আমবাসা, হ্যাঁ আমবাসাতে একটা ওই যে এসডিএম অফিস বিল্ডিং, এসডিএম অফিস বিল্ডিং এর জন্য তিনি করেছেন। একটা সাব ডিভিশনাল হসপিটালের একটা কিছু করেছেন, একদম, হ্যাঁ, গন্ডাছড়া, এইরকম আর কি, মানে ছোট ছোট কিছু আর কি। এমন জিরানিয়াতে দুটো রেলওয়ে ব্রিজের কনস্ট্রাকশন হবে 37 কোটি টাকা ব্যয়। আমি একবারে যখন আপনি বললেন, আমি বলেই দিই সবগুলো, যে 7টা বিষয় ছিল,
তার মধ্যে একটা তো আপনি সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউট আগরতলাতে হবে 120 কোটি টাকা ব্যয়, এসডিএম অফিস বিল্ডিং হবে আমবাসাতে 12.50 মানে 12.5 কোটি টাকা ব্যয়, সাব ডিভিশনাল হসপিটাল হবে গন্ডাছড়ায় 19.20 কোটি টাকায়, দুটো রেল ব্রিজ হবে জিরানিয়া আরডি ব্লকের আন্ডারে 37 কোটি টাকায়, দেবেন্দ্র চৌধুরী পাড়া থেকে চাংকলা বাজার এই পদ্মবিল আরডি ব্লকের আন্ডারে খোয়াইতে, সেখানটা রাস্তা হবে 40.38 কোটি টাকা ব্যয়, একটি সিভেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট 11টি শহরে হবে 88.15 কোটি টাকায়, আর আপগ্রেডেশন অফ মেজর রোডস 16 কিলোমিটার আগরতলা মানে আন্ডারগ্রাউন্ড ইউটিলিটিস এরকম থাকবে, যেটা স্মার্ট সিটি প্রকল্পের আন্ডারে 318 কোটি টাকা ব্যয়। এই 7টি প্রকল্পের ভিত্তি স্থাপন হয়েছে সেটা। হ্যাঁ, এই যে ভিত্তি প্রস্তর যেগুলো স্থাপন হয়েছে, এখন মানে এগুলো কিন্তু একটা টার্গেট ডেট আছে যে অত দিনের মধ্যে আমাদের শেষ করতে হবে। আমরা যদি এর আগের যেটা 71তম যদি আমরা দেখি, সেখানেও যদি এরকম কিছু হয়েছিল, বা এর আগেরটাও যদি আমরা দেখি, এগুলি আলোচনা করতে গেলে সিরিজ অফ আমাদের দেখতে হবে। কিন্তু একদম ম্যাক্সিমাম কিছু আপনি যেমন বললেন 102টা এখনো বাকি, 102টার মধ্যে এগুলো ম্যাক্সিমাম এগুলো মানে ধরেন 2018 সালের আগেরও অনেকগুলো আছে যেগুলো হাফটা কোথাও কোয়ার্টার কোথাও এরকম করে মানে চলছে আর কি, খুঁড়িয়ে এগুলি এখনো কমপ্লিশনের মানে ইয়ে দেয়। 102টা প্রজেক্ট চলছে, বিভিন্ন সময় শুরু হওয়া প্রজেক্ট হয়নি এখনো। মানে আবার কিছু কিছু টাকা ধরুন না নির্দিষ্ট সময় আছে যে এই সময়ের মধ্যে টাকাটা ব্যয় করতে হবে, তো সেটাও কিন্তু সেখানে হয়নি, টাকাটাও ব্যয় হয়নি। দেখা যায় যে মানে কাজটা কমপ্লিট করা সম্ভব হয়নি আর কি। আর ধরুন এখানে যেটা করছে যে ডিটেকটিভ যেটা বললাম যে যেটা হলো, তো এটা কিন্তু এমনিতে ত্রিপুরা রাজ্যের যে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে খুব একটা দিশা দেখাবে এমন কোনো ব্যাপার না। আচ্ছা, দ্বিতীয়ত হলো এই যে ধরুন আপনি যেটা বললেন যে ওই আমবাসা মহকুমা বা রেল ব্রিজ, এগুলি তো রেল স্টেশনগুলো ডেভেলপ, রেল ব্রিজ করতেই হবে। সুপারস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এগুলো তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এগুলি খুব একটা বেশি আমার মনে হয় না খুব ত্রিপুরা রাজ্যের মানুষের আপামর জনসাধারণের ক্ষেত্রে খুব একটা কাজ হবে। আচ্ছা, এখন যদি ধরেন এরকম কোন প্রজেক্ট হতো, যেমন উনি বলছেন যে কৃষি উন্নয়নের জন্য, মানে কি কৃষি উন্নয়নের বিষয় কিন্তু এবার কোনো কিছু এখানে ছিল বলে আমার মনে হয় না। আচ্ছা, এবারের যে নর্থ ইস্টার্নের যে ইয়েগুলি, এগুলি আগের কিছু, কিন্তু থাকলেও আমাদের অভিজ্ঞতাটা কি, আমরা যখন হাটে বাজারে যাই, যখন সবজি কিনতে যাই, বেগুন থেকে শুরু করে আলু, ঝিঙে, পটল যা আমরা নিত্য প্রয়োজনীয় সেগুলি কিন্তু ভিন রাজ্য থেকে আসে ম্যাক্সিমাম। একদম ত্রিপুরা লোকাল প্রোডাকশন এখানে কৃষকদের উন্নয়নের জন্য বা কৃষি কাজের ইয়ের জন্য কার্যকরী কিন্তু খুব একটা, এটা হলো প্র্যাকটিক্যাল আর কি, কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং বিশেষ করে এই যে সমবায় মুভমেন্ট যেটা এক সময় ছিল খুব সমবায়গুলো আর কি, সমবায় কোঅপারেটিভ সিস্টেমটা যেখানে ছিল, সেই কোঅপারেটিভ সিস্টেম কিন্তু আস্তে আস্তে বন্ধের পথে। আমি 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 এমনিতে যা দেখছি আর কি, বাস্তবে যা দেখছি আর কি, কোঅপারেটিভ সিস্টেমটা প্রায় বন্ধ। এখন সাধারণ যারা কৃষক তারা ওই কোঅপারেটিভ গুলি থেকে লোন নিতে নেই করতেন সেই করতেন। যেমন আমি প্রসঙ্গক্রমে একটা জিনিস বলি, এবারে কিন্তু আপনার এই যে বন্যাটা হলো, বন্যার ফলে যে বিধ্বস্ত অবস্থা কৃষকদের সারা রাজ্যের, সেই কৃষকদের যেভাবে ক্ষতি হয়েছে, আমার মনে হয় না সরকারের তরফ থেকে কৃষকদের সেভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। ওই যে 40 কোটি টাকা একটা দিয়েছিল, এরপরে রাজ্য সরকারের কিছু হয়েছে, কিন্তু বাস্তবে দেখা যায় যে কৃষকরা সেভাবে, কিন্তু উনি তো বিলোনিয়া থেকে উনি ওনার ওখানে মানে জানেন সেখানে বিলোনিয়া মেসাকার অবস্থা হয়েছে, কৃষকরা কি পরিমাণ পেয়েছে আমি জানি না। তো কৃষি উন্নয়নটা হলো ত্রিপুরা রাজ্যের এমনিতে ধরেন না বেকার সমস্যা বা এখানকার যে ল্যান্ড যেগুলো আছে, সেই ল্যান্ডগুলোকে ব্যবহারের জন্য মনে করেন যদি এখানে রাবার প্ল্যান্টেশনটাকে আরেকটু কিভাবে ডেভেলপ করা যায়, তারপরে ধরুন এই যে সবজি চাষটাকে কিভাবে ডেভেলপ করা যায়, বা অন্যান্য ধরুন বিভিন্ন ধরনের বাগান বাগিচা যেগুলোকে আর কি, চা বাগানগুলোকে কিভাবে ডেভেলপ করা যায়, কফি বাগানগুলোকে কিভাবে ডেভেলপ করা যায়, ওগুলিকে যেহেতু ন্যাচারাল যেটা বললেন আপনি, ত্রিপুরার যে চায়ের গুণমান বা কফি চাষের যে এগুলি যে উৎপাদনের যে গুণমানগুলি, এগুলি কিন্তু খুব ভালো জিনিস, এগুলি কিন্তু খুব খারাপ না, একবারে নিচের মানের বলতে পারি না আমরা। আর রাবারটাকে আরো সাইন্টিফিক করা দরকার। রাবারের কি হচ্ছে, রাবার যেভাবে এখানে রাবার প্রসেসিং হয় এটা অত্যন্ত আনসাইন্টিফিক হতে হয়, এবং যেই এটার যা গন্ধ না, একটা রাবার বাগানে দেখবেন, রাবার গাছের রাবার বাগানে যদি আপনি যান কখনো দেখবেন
কোনো পোকামাকড় নেই, ইভেন কোনো অন্য রাবার গাছের নিচে কিচ্ছু হয় না, অন্য কোনো গাছ পর্যন্ত হয় না, তাহলে এটা কিন্তু ভয়ঙ্কর। এবং রাবারের যে কষ্টটা, সেটার যা ব্যাড স্মেল আর কি, যদি যেভাবে হয় এখানকার রাবারগুলি যেভাবে প্রসেসিং হয়, এটা অত্যন্ত মানে খুব খারাপ প্রক্রিয়া হয়। এবং যে লোকগুলি এটার সঙ্গে যুক্ত, আমার মনে হয় না তারা অদূর ভবিষ্যতে কঠিন কোন রোগ দ্বারা যে আক্রান্ত হবেন না। আচ্ছা, এই যে বিষয়গুলো, এগুলিকে যদি আপনার যদি না হয়, তাহলে এই অঞ্চলের অন্তত সরকারি চাকরি, গভর্নমেন্ট তো বলছিল সরকারি চাকরি দেবে, কত আর সরকারি চাকরি দিয়েছে, সরকারি চাকরি দিয়ে তো হবে না। কারণ এমনিতে স্কুলগুলির আমরা এডুকেশনে মন্ত্রী মশাই বলে গেছেন ত্রিপুরার যে এডুকেশন খুব উন্নতি হয়েছে, বাস্তব কিন্তু অন্য কথা বলে। ওনাকে হয়তো বলেছেন যারা ডাটা দিয়েছেন সেটা কিন্তু বাস্তবের সঙ্গে কিন্তু মিলে না। আপনি যদি স্কুল বলেন, ইউনিভার্সিটি বলেন, শিক্ষাক্ষেত্রের যে সমস্ত বিষয়গুলি বলেন, সেরকম কিছু না। এখন তাহলে প্রজেক্ট হিসাবে যেটা বলছেন, আর আমি বলি ওই বিষয়টা যেটা আপনি বলছিলেন যে নেশা মুক্তির যেটা নেশাটা দেখুন কার্যকরী ক্ষেত্রে আপনি বাস্তবে কি বলে ভয়ঙ্কর পরিস্থিতি ত্রিপুরা রাজ্যে, এটা একটা করিডোর হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখন নেশা বলতে আপনি যদি বলেন ওই যে ইয়াবা ট্যাবলেট, তারপরে আপনার ওই কি জানি বলে ওই যে বিভিন্ন মাদকদ্রব্যগুলো আছে, ইনজেকশন আছে। এখন দেখবেন চুরি চামারি, চুরি ডাকাতি অনেকটা বেড়ে গেছে প্রচুর পরিমাণে ত্রিপুরা রাজ্যে, যেটা আগে ছিল না। এই নেশাসক্ত ছেলে, আমি নাম বলছি না, আমিও আমার পাড়াতেও দেখছি কি সুন্দর ব্রাইট ছেলে জানেন তো, একদম বরবাদ হয়ে যাচ্ছে, মানে উন্মুক্ত। আর ওই যে আপনার মদের দোকান টোকান, এগুলির তো সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। তো ত্রিপুরাতে আপনার এই যে এটা একটা করিডোর হিসাবে ব্যবহৃত হচ্ছে, এটাকে যদি কন্ট্রোল করা না যায়, তাহলে ইয়াং জেনারেশন আগামী দিনে কোন জায়গায় যাবে? আপনি যান এখানে যে রিহ্যাবিলিটেশন সেন্টারগুলো আছে, রিহ্যাবিলিটেশন সেন্টারগুলোতে আপনি দেখবেন যে নতুন নতুন করে কিভাবে রুগী আসছে, ওরা সামাল দিতে পারছে না। এবং মা বাবারা, গার্জিয়ানরা দিশেহারা হয়ে গেছে, যারা নাকি সাধারণ পরিবারের লোক, যাদের টাকা পয়সা সেভাবে নাই, আপনি বিশ্বাস করবেন সেই সমস্ত গার্জিয়ানদের কি অবস্থা। ইভেন যাদের আছে মা বাবা, পেনশন আছে, ছেলে হয়তো চাকরি বাকরি হয়নি, সে এখন দেখবেন এমন মিসগাইড বা মিসলিড হয়ে গেছে, তাকে কন্ট্রোল করে মা বাবার পক্ষে কষ্টকর হয়ে যাচ্ছে আর কি। এটাকে সরকারি তরফে যেমন শক্ত হাতে ধরতে হবে বিষয়টাকে, আবার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এটার বিরুদ্ধে, নাহলে কিন্তু হবে না। শুধু সরকারের দ্বারা সম্ভব হবে না। সরকার তো আর এমন কোন একটা মেশিনারি যে প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে প্রতি লোকের প্রতিজনের পেছনে পেছনে পুলিশ লাগিয়ে দেবে, পাহারা দেবে। সোশ্যাল ইস্যুতে সমাজকে এগিয়ে আসতে হবে। সামাজিক ভাবে এটার বিরুদ্ধে যদি প্রতিরোধ গড়ে তোলা না যায়, তাহলে এটা একটা আগামী দিনে ভয়ঙ্কর অবস্থা হবে। এবং বিশেষ করে বর্ডারটাকে সাংঘাতিক ভাবে সিল করতে হবে। শুধু বাংলাদেশ বর্ডার না, মিজোরাম দিয়ে সবচেয়ে বেশি ঢুকে। এই যে সুপারি, আপনি বিশ্বাস করবেন না, মিজোরামের কি জানি সুপারি আসে, এগুলি খেলে নেশা হয়। এটাও কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস। এটা খেলেও দেখা যায় যে বাচ্চাদের মানে সাংঘাতিক অবস্থা। বাচ্চা কি বুড়ো দেখবেন উল্টা পাল্টা কথাবার্তা বলে, তারপরে এজিটেটেড। এই যে আপনি নেশা করে যে বাইক টাইক চালায় না, তখন মনে হয় কি এরা বোধহয় হিরো, মানে সে এই পৃথিবীর মানে শ্রেষ্ঠ সম্রাট, তার উপরে আর কোনো পাওয়ার নাই। ঠিক, আমরা তার জন্য নেশার বিরুদ্ধে বা নেশার এই কলঙ্ক মেটানোর জন্যই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এবার যে প্ল্যানারি বৈঠক হলো সেখানে রাইটলি পয়েন্ট আউট করেছেন এখানে। এখন আমরা আমাদের কতদূর দায়িত্ব পালন করতে পারবো সেটা কিন্তু উনি জানেন। তো উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি নর্থ ইস্টার্ন রিজিয়নের যে এটা একটা বিরাট বড় প্রবলেম, একটা প্রবলেম এখানকার, এটা কিন্তু উনি ফাইন্ড আউট করেছেন। দ্যাটস গুড। কিন্তু এটাকে সামাজিক আন্দোলন এবং সরকারি স্তরেও পদক্ষেপ নিতে হবে, বিষয়টাকে সামাজিক আন্দোলনে রূপ নিতে হবে। ঠিক, আমি এই জায়গাতে একটু আপনি আসবো। আপনি এগ্রিকালচারের কথা বলছিলেন, যেসব ইয়েগুলো স্যাংশন হয়েছে এগ্রিকালচারের, এবং আমি জাস্ট কয়েকটা মেনশন করতে চাইবো এখানে, আমরা একটু দেখে নিই। ধরুন এই যে স্ট্রেংথেনিং অফ পিগ ব্রিডিং, শূকর পালনের জন্য সেখানে এনএসির যে ফান্ডিং হয়েছে 6.16 কোটি টাকা, সেটা 2022 সালে প্রজেক্ট। তারপরে ব্রিক ফার্ডিং, পিগ ব্রিডিং ডিস্ট্রিক্ট পোল্ট্রি ফার্মের জন্য হয়েছে পানিসাগরে, এবং ব্রুডার হাউস তৈরি করার জন্য হয়েছে, এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার ডেভেলপমেন্ট করার জন্য হয়েছে। এই ধরনের অনেকগুলো প্রজেক্টই কিন্তু এগ্রি সেক্টরে আছে। আমরা দেখেছি, যদি দেখি এনএসি কিভাবে কাজ করছে বা এনএসির যে ফান্ডিংটা, সেটা যদি আমরা রেশিওটা ভাগ করি, তাহলে অলমোস্ট 47, অলমোস্ট অর্ধেকটাই চলে যায় রোড অ্যান্ড ব্রিজ, মানে সড়ক নির্মাণ এবং ব্রিজ নির্মাণের জন্য। কিন্তু তারপরে কিন্তু এগ্রি অ্যান্ড অ্যালাইড সেক্টরগুলো আসে। এখন প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন যে সেক্টরগুলোর কথা আপনি বলছিলেন, যে ননীবাবু, এখানে কোঅপারেটিভ, বিশেষ করে কৃষকদের জন্য, কৃষকরা যারা আগে কোঅপারেটিভের মাধ্যমে লোন নিত,
তো এখন তো বলা হচ্ছে যে কৃষকদের লোনের ব্যবস্থা অন্যরকম, সরকারিভাবে অন্যরকম ভাবে লোনের ব্যবস্থা করা হয়েছে। তাতে কি কৃষকরা উপকৃত হচ্ছে না? আমি আপনার কাছে আসবো, গৌতম বাবু আপনার কাছে আসি। কোঅপারেটিভ কৃষকদের লোন, এখন এনএসি যেসব কাজগুলো করে, ফান্ডিং করে, সেখানে আমাদের চা, রাবার, আমাদের ট্যুরিজম, আমাদের এডুকেশন কতটুকু স্থান পাচ্ছে? এবারে আরেকটা বিশেষ যেটা দিক নিয়ে খুব আলোচনা হয়েছে সেটা হলো ব্যাংকিং সেক্টর, মানে কৃষকদের লোনের ব্যাপারে। এবং সারা ভারতবর্ষে 2020 মিশন যেটা পঞ্চায়েতি রাজ, তার আন্ডারে একটা স্বামিত্ব প্রপার্টি কার্ড ইস্যু চলছে। আচ্ছা, এই স্বামিত্ব প্রপার্টি কার্ডটা ছিল কি কৃষকদের যে জমির যে অধিকার, যে জমির যে পার্টিকুলার কার কাছে কি পরিমাণ সম্পদ আছে, ওইটার জন্য একটা প্রজেক্ট নিয়েছে। প্রথম এটা 6টা স্টেট নিয়ে করেছে, যেমন মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, এভাবে বড় বড়, উত্তরাখণ্ড নিয়ে 6টা স্টেট নিয়ে শুরু করেছে। পরবর্তী সময় 31টা রাজ্যকে কিন্তু এটার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এখন এটার অলরেডি কাজ চলছে। তো এই কার্ডগুলো দেওয়াতে কি হচ্ছে, ব্যাংকগুলো মানে ওই কার্ডের বিনিময়ে দেখছে যে তার কি সম্পদ আছে, কি রয়েছে না রয়েছে, ডিটেলস ওইটাতে রয়েছে, ওটার জন্য ওদেরকে কিন্তু লোন দিচ্ছে। এবং লোনিং সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য ব্যাংকগুলোর উপরে এখন আবার আলোচনা চলছে। এবং আজকের যে এবার যে প্ল্যানারিটা হয়েছে, এটা অলরেডি দিল্লিতে বিভিন্ন ডিপার্টমেন্টে, যেমন একটু আগে বলেন যে এই ফিশারি বলি, পিগারি বলি, মানে পশু দপ্তর, এগ্রিকালচার, প্রত্যেকের থেকে কিন্তু 10 বছরের প্ল্যান যাচ্ছে এখন। আচ্ছা, বিভিন্ন আধিকারিকরা এসেছিল, বিভিন্ন চিফ সেক্রেটারি গুলো এসেছিল, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি সব এখানে ছিল। ওদেরকে অলরেডি বলা হয়েছে প্রত্যেকের প্রজেক্ট প্রপোজাল কিভাবে রাজ্যের উন্নতি করা যায় এবং কৃষকদের কিভাবে ডেভেলপ করা যায়, এই নিয়ে কিন্তু কাজ চলছে। যেমন একটু আগে আমাদের ননীবাবু যে কথাটা বলছিলেন যে আমাদের এখানে কৃষি কাজের দিকে কেউ নেই, সবটা বাইরে থেকে আসে। আমরা এই কথাটা একবারও আলোচনা করি না কেন বাইরে থেকে আসে। আমরা কথা বলতেই বলি আমাদের ত্রিপুরা রাজ্য 80%, 90% লোক কৃষিজীবী, কৃষির উপরে প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল। তাহলে আমরা যদি নির্ভরশীল হই ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, আমি যদি বলি শুধু টমেটো সস বাইরের থেকে আসে, তাহলে আমাদের এই রাজ্যেও কিন্তু প্রচুর পরিমাণে টমেটো হয়, পটেটো চিপস আমরা ঘরে ঘরে আজকালকার যুগে আছে। তাহলে কৃষিকে কেন শিল্পে পরিণত না করছি? তাহলে আমাদের কৃষি উৎপাদনটা নেই। কথায় কথায় আমরা বলি রাবার, একমাত্র রাবার দিয়ে দুনিয়া চলে না। রাবার ছাড়া আমরা যদি বাইরের কোন স্টেটের দিকে যাই, যেমন আমি রিসেন্টলি বেশ কিছুদিন মহারাষ্ট্রে ছিলাম, আমি দেখেছি এগ্রিকালচার নেই, হেনা কোনো জিনিস নেই, ফল নেই, এমন কোনো কিছু নেই। এখানে এলে ফল কিছু নেই। সেই বেদানা এখানে 200-300 টাকা করে চলছে। আমি নাসিক গিয়ে দেখলাম 3 কিলো 100 টাকা। আচ্ছা, তাহলে কোথার রেট কোথায় এখানে এসে দাঁড়াচ্ছে? তার মানে কি এখানে প্রোডাক্ট নেই? আমরা যেটা সফেদা খেতাম ছোট থাকতে ত্রিপুরা রাজ্যে, তারপর আতাফল, তাল, মানে পুরো বিশাল বিশাল নিয়ে বসে আছে। পুজোর আগে দেখলাম যে গাঁদা ফুল বা বিভিন্ন ফুল, মানে এক একটা ট্রাকে ট্রাকে ফুল নিয়ে বিক্রি করছে। তা আমাদের রাজ্যে কেন হয় না? আজকে আমরা পুজো দিতে গেলে দুটো ফুল পাই না, তাহলে ইচ্ছা করলে ফুল চাষ করতে পারে। ত্রিপুরা গভর্নমেন্টের বা কেন্দ্রীয় সরকারের প্রচুর পরিমাণে প্রজেক্ট রয়েছে। আসলে আমি মনে করি কি, গত দীর্ঘ যে 30-35 বছরের যে আমাদের যে একটা রাজ্যে যে ওই সেই রেগা, বিপিএল, মানে মানুষকে, মানে রাষ্ট্র যেভাবে চিন্তা করবে ওইভাবেই কিন্তু হবে। চেয়েছে সবাই লেবার হও, লেবার হয়েছে, রেগার কর্মী হয়েছে, সবাই বিপিএল কার্ড হোল্ডার হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যাল যে জায়গা থেকে আর কি বলছি, আমরা বলেছি কৃষিতে লাভ নেই, কৃষিতে ভালো কিছু হয় না, কৃষক মানে দরিদ্র, কৃষক মানে দরিদ্র। আর বাইরে এক একটা কৃষক মানে বিশাল বিশাল বাংলো নিয়ে গ্রামের মধ্যে আমাদের এখানে। হ্যাঁ, না, কৃষি নিয়ে এই যে আমরা শুনতাম বা এখনো অনেক সময় শুনি যে কৃষি ব্যাপারটা যখন হয়, এক একটা রাজ্যের মাটি একরকম, আবহাওয়া একরকম, তার জন্য ভৌগোলিক পরিস্থিতি একরকম, সেখানে কৃষি করার যে পরিকাঠামো এক এক রকম। তার জন্য মহারাষ্ট্রের সঙ্গে আমি আমার রাজ্যের কথাই বলছি, আমি জাস্ট মহারাষ্ট্রকে উদাহরণ দিলাম। ওরা যদি আমও বানাতে পারে, কাঁঠালও বানাতে পারে, হয়রাজ আমাদের এখানে ন্যাচারাল হলো আম কাঁঠাল, তারপরে আনারস, অমলকি থেকে নিয়ে ভর্তুকি, এগুলো কিন্তু বাইরে প্রচুর চাহিদা। আমার প্রশ্ন হলো যেটা আমাদের এখানে ন্যাচারালি হয় আমরা ওইটাও করি না। এটা আমি আজকে না, আমার প্রশ্ন ওটা কিন্তু আজকে না, আমি আরো আগেও
বিভিন্ন সময় আমি যখন বিভিন্ন সামাজিক সংস্থাতে যখন কাজ করেছি তখনও কিন্তু মানে সেটা আমরা করি না, সেটা লাভজনক কিনা সেটা ভেবে হয়তো লাভ, এটা 100% লাভজনক। কারণ অন্য রাজ্যে যদি ধনিয়া পাতা এক বান্ডেল যদি 10 টাকায় বিক্রি করতে পারে আজকে থেকে আরো 2 মাস আগে, আমাদের রাজ্যে কেন 2000 টাকা কিলো হবে, 1000 টাকা কিলো হবে? তাহলে হয়, আমাদের এখানে কিন্তু হয় না বললে আমি মানবো না। কারণ আমরাও দেখি ঘরের মধ্যে একটা বেগুন গাছ লাগালে দেখা যায় প্রচুর বেগুন হয়। মানে বাড়িঘরে যেটা আমরা প্রোডাক্ট করি নিজেরা শখ করে, ওইটাতে দেখি প্রচুর। তার মানে যদি আমি কমার্শিয়ালি আমাকে যেতে হবে, আমি বাণিজ্যিক পদ্ধতিতে আমি এগিয়ে যেতে হবে, তাহলে কৃষকদেরও বাণিজ্যিক ভাবে এগিয়ে যেতে হবে। আমি ওই দুটো ঢেঁড়স গাছ আর দুটো ঝিঙ্গা গাছ লাগিয়ে আমি যদি বলি যে আমার কোটি কোটি টাকা আসতে হবে, তাহলে হবে না। আমাকে বাণিজ্যিক ভাবে, বাণিজ্যিক প্রকল্প করার জন্য কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম রয়েছে, স্টেট গভর্নমেন্ট বিভিন্নভাবে উৎসাহিত করছে, দপ্তর বিভিন্নভাবে উৎসাহিত করছে। কিন্তু আমাদের যে মানসিকতা, আমরা বসে খাওয়ার একটা মানসিকতা কিন্তু আমাদের মধ্যে প্রচুর। আমি ওই জন্য মহারাষ্ট্রকে টেনেছি, মধ্যপ্রদেশকে টেনেছি। মানে অন্য রাজ্যের কৃষকরা, হরিয়ানা বলি, পাঞ্জাব বলি, ওদের কৃষক মানে ওরা কৃষক, খানদানি কৃষক। যেমন রিসেন্টলি আমি যখন এক জায়গায় গেছি, মধ্যপ্রদেশের এক ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হয়েছে, এবং এই নাগপুরের আরেকজনের সঙ্গে, মানে আমরা যখন বাইরে যাই তো বিভিন্ন লোকের সঙ্গে পরিচয়। আমি ওই জন্য উদাহরণগুলো টানছি। একজন বলছে ও সোয়াবিনের গাছ থেকে বছরে 7 থেকে 8 লাখ টাকা ইনকাম করে। আচ্ছা, মধ্যপ্রদেশের যে লোকটার সঙ্গে কথা বলেছে উনিও সেম কথাটা বলছে, ওরা ডাল উৎপাদন করে 4-5 লাখ টাকা ইয়ারলি বিক্রি করে। তাহলে আমাদের এখানে কেন হবে না? আমার প্রসঙ্গটা, মাটি কিন্তু এখানেও যথেষ্ট আছে। আচ্ছা, আমি একবার কৃষি মেলাতে গেছিলাম আমাদের ত্রিপুরাতে। কৃষি মেলাতে দেখলাম বড় বড় পেঁয়াজ। তখন আমি ওই মানে কৃষি আধিকারিকের সঙ্গে বসে বসে অনেকক্ষণ এগুলো নিয়ে গল্প করেছি। তখন দেখলাম যে উনি বলছে হ্যাঁ প্রোডাক্ট হয়, ভালো প্রোডাক্ট হয় এই এখানে উদয়পুরের এই এটা কি বলে গর্জির কাছে। তার মানে কি পরীক্ষামূলক ভাবে ওরা টেস্ট করেছে, আমাকে বলছে আমরা তাহলে হয়। আমি কেন বলবো না হয় না? তাহলে পেঁয়াজ কিন্তু নাসিকেও হয়, মহারাষ্ট্রে প্রচুর পরিমাণে হয়, আমরা জানি ওখান থেকে সব আসে। তাহলে আমাদের এখানে হয়। আমি তখনও প্রশ্নটা করেছি, তাহলে কেন আমরা বাইরের উপরে নির্ভরশীল? আসলে বাণিজ্যিক ভাবে কেউ করে না। গভর্নমেন্টের প্রজেক্ট এসছে, কৃষি দপ্তর একটু করলো, করে দেখলো, এটা মেলায় টেলায় গেল, হই হুল্লোড় করলো, কাজের কাজ কিন্তু আমরা আসবো, ফলো আপ হয় না। স্যার এই ব্যাপারটা আপনি কি মনে করেন? এই এগ্রিকালচার নিয়ে বা এই যে কৃষি ক্ষেত্র নিয়ে এই কথাটা কিন্তু এটা প্রচলিত কথা, এটা কিন্তু অনেকেই এই কথাটা বলে থাকেন যে অন্যান্য যদি হয় তাহলে আমার রাজ্যে, এখন তো সায়েন্স ডেভেলপ করেছে, এখন অনেক ধরনের মডার্ন টেকনিক এসছে, তবে সমস্যাটা কোথায় হয়? ইনফ্রাস্ট্রাকচার নেই, গভর্নমেন্ট সাপোর্ট পাওয়া যায় না। কিন্তু যখনই আমরা কৃষির কথা শুনি তখন শুধু সরকার থেকে সার পাওয়া যাচ্ছে না, বীজ পাওয়া যাচ্ছে না, কোনো ধরনের সাপোর্ট পাওয়া যাচ্ছে না, এই কথাগুলোই আমরা শুনি। আসলে ঠিক কোনটা? মানে আমরা কি মডার্ন টেকনিক ইউজ করে, যেটা বলছিলেন গৌতম বাবু, সেগুলো কি আমরা ইউজ করতে পারি ইচ্ছে করে? দেখুন, প্রথমে যদি আপনি বলেন তাহলে আমি বলবো ত্রিপুরার মাটির যে গুণমান একদম খারাপ তা না, কিন্তু এটা হলো ন্যাচারাল। একদম এখানে যেমন আনারসটা যত ভালো হয় অন্য কোথাও কোয়ালিটিটা হয়তো ডিফার করতে পারে। আমাকে একটা আপনারা জানেন সেখানে ফল প্রসেসিং সেন্টার ছিল, আনারসের জুস জেলি সেখানে সেগুলো একদম, এবং কাঁঠাল নিয়েও সেখানে শুরু হয়েছিল। এটা কোথায় গেল? আচ্ছা, এটা তো একদম শেষ। তাহলে ত্রিপুরার যে কাঁঠাল হয় সেই কাঁঠালকে কেন্দ্র করে তো বিশাল হতে পারে, এবং কাঁঠালের মতো এত প্রোটিন, মানে 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 আপনি যদি কাঁঠাল ঠিক মতো খান না দেখবেন আপনি সাংঘাতিক। এবং কাঁঠাল এখন কাঁচা কাঁঠাল খাই বলে কৃষকরা কাঁঠাল গাছ অনেকে কেটে ফেলেছে, নতুন করে আবার কিছু এখন লাগাচ্ছে, যেহেতু কাঁচা কাঁঠালের তরকারিটা খুব প্রচলন হচ্ছে এখন বেশি। তো পাকা কাঁঠালটা আর কাঁচা কাঁঠালের দেখা যায় দামে অনেক ডিফারেন্স। তো কাঁঠাল নিয়ে তো আপনি বিশাল এখানে কিছু করা যায়, আনারস নিয়ে এখানে বিশেষ কিছু করা যায়। আমি বাইরে কত টন আনারস পাঠালাম এটা ব্যাপার না, এখানে আমি কতটা ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে পারলাম আনারসটাকে, কতটা পারলাম। এই যে কমলা, জম্পুই হিলের যে আপনি এক সময় জম্পুইয়ের কমলা খুব বিখ্যাত কমলা, আমরা বিভিন্ন জায়গায় কমলা একদম শেষ হয়ে গেছে, জম্পুইয়ের কমলা কিছু নাই। কেন হলো? কেন হলো? তাহলে গভর্নমেন্ট কি করছে? গভর্নমেন্ট এগুলো কৃষকদের উৎসাহিত করবে নাকি? কুইন আনারস শেষের পথে, সেই তো রাবার বাগানে শেষ করে দিয়েছে, কি করবে? আমি একটা ছোট্ট একটা পয়েন্ট মনে পড়েছে, যেমন চিয়া সিড খুব প্রচার, হাজার হাজার টাকা কিলো। তাহলে চিয়া সিড নিয়ে সবাই এখন খাচ্ছে। চিয়া সিড কি আমাদের রাজ্যের নরমাল, আমরা এটার নামও অনেকে জানি না, তোকমা। আচ্ছা, একদম খাস বাংলা কথাতে আমরা বলতাম তোকমা। আমরা বনের মধ্যে গিয়ে তুলে আনতাম, ছোট থাকতে আমরা খেতাম। এবং এটা শরবত, তখনকার সময় তো সেকারেন দিয়ে যে একটা শরবত বানাতো, আমরা মেলায় টেলে গেলে ছোট থাকতে খেতাম, ওইটার মধ্যে তোকমা ফেলে দিত। এটা কিন্তু চিয়া সিড।
আচ্ছা, ইংরেজিতে চিয়া সিড বলছে হাজার হাজার টাকাতে বিক্রি হচ্ছে, আমাদের এখানে ন্যাচারালি হয় এটা নিয়ে কেউ কিন্তু ভাবেই না। তাহলে এগুলো নিয়ে কেন আমাদের এখানে হয় না? ওকে স্যার বলুন, আপনি বলছিলেন। তো আমি যেটা বলছিলাম আর কি, তাহলে সরকারের ভূমিকাটা কি? সরকার কৃষকদেরকে সেভাবে উৎসাহ করছে না। এখন কৃষক মনে করেন উৎপাদন করলো, যাই করে কম বা বেশি, ওকে, এখানে সত্যি কথা বলতে গিয়ে এখানে গভর্নমেন্ট যে মেশিনারি, এগ্রিকালচার যে ডিপার্টমেন্ট বা ফর্টিকালচার যে ডিপার্টমেন্ট, ফ্লোরিকালচার যে ডিপার্টমেন্ট, এগুলি ডিপার্টমেন্টই আছে, এরা কিন্তু মনে প্রাণে কেউ রাজ্য গভর্নমেন্ট যারাই আসে তারাই ঠিকভাবে সেভাবে প্রোডাক্টিভ ওয়েতে করে না। আমি কিন্তু এই আমল সেই আমলের কথা বলছি না, কেউই করে না একদম। এখন আপনি নতুন করে কি হয়েছে আপনি বলুন তো দেখি। 6 বছর 6.5 বছর তো হলো গভর্নমেন্ট চলছে, কোনো কিছু হয়েছে? কিছু মেরামতটাকে কোনো ডেভেলপমেন্ট করেছে? করেনি তো। সবচেয়ে যেটা বেশি কৃষক উৎপাদন করলো, আপনি দেখবেন আমরা যে বাজারে বেগুন খাই ম্যাক্সিমাম আপনার ইয়ের বেগুন, কি জানি বলে, ওই কি বলে, ওই যে বেগুন, হিমঘরের বেগুন। আচ্ছা, হিমঘরের বেগুন। আমার এখানে কৃষক মনে করেন এক সময় সাউথ ত্রিপুরার নিল কি পরিমাণ সাবরুমে তরমুজ উৎপাদন হতো, এখন কোথায় গেল তরমুজ? হাওয়া দেখি। এই 5-6 বছরের তরমুজ এখন শেষ। উনি ভালো বলতে পারবেন, আমি তো সাবরুমের লোক না বা ওই সাউথে এদিকে আমি যাই না। তরমুজ আমরা বাজারে সেখানকার তরমুজ পেতাম, এখন তরমুজ হাওয়া, একদম হাওয়া পুরা। কোথায় গেল সমস্যাটা? যদি সমস্যাটা আমার মাটি যদি এত সুন্দর দিতে পারে, আমি আসছি। এখন ধরেন এখানে সরকারি কোনো হিমঘর আছে? আপনি দেখান তো কটা হিমঘর আছে? কৃষক যদি হিমঘরে মালটা রাখতে পারে, প্রোডাকশনটা যখন হলো, আপনি এখন যারা আমরা মহারাষ্ট্রের তরমুজ খাই 50 টাকা 60 টাকা কিলো, আর যখন বিলোনিয়া বা সাবরুমের তরমুজ ব্যবসায়ী যারা আসলো তারা যখন তরমুজটা উৎপাদন করতো, খোয়াইয়ের দিকে হতো, বেশ ভালো তরমুজ হতো, সেই তরমুজের কেজি তখন হয় 10 টাকা 12 টাকা বা 15 টাকা। কৃষক তো সেখানে হয় না, কৃষক পারে না তো। কৃষক কি করে বাঁচবো? এখন যদি সেভাবে হিমঘর যদি থাকতো, সেখানে যদি কৃষকের প্রিজারভেশনের ব্যবস্থা থাকতো, কৃষক যদি লাভের মুখটা দেখতো, তাহলে কৃষক উৎপাদনের সাথে যুক্ত হতো, কৃষকও উৎসাহিত হতো। এখন সরকারি ক্ষেত্রে সরকারের যথেষ্ট রেসপন্সিবিলিটি আছে এই জিনিসগুলোকে করার ক্ষেত্রে। এখন কি হচ্ছে, গাঁজা চাষ হচ্ছে, গাঁজা চাষ কি বন্ধ হয়ে গেছে? আপনি মনে করেন প্রচুর পরিমাণে হচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে? দাঁড়িয়ে এত গাঁজা ধরা পড়ে কি করে? তাহলে এই জায়গায় যদি আমি অন্য কিছু চাষে যদি কৃষকদেরকে উৎসাহিত করতে পারি, বা এই সেক্টরটাকে যদি আমি করতে পারি, বেকাররা আপনি দেখবেন আসামে দেখবেন একজন বেকার ছেলে, সে দেখবেন কৃষি করে। পশ্চিমবাংলা আমি দেখি অনেক সময় ফুলের চাষ করে। আরে ফুলের চাষ কেন ফুল হয়? আমি তো দেখলাম এখানে গাঁদা ফুল থেকে সবকিছু ফুল যথেষ্ট পরিমাণে হয়, ভালো হয়, মাটি ভালো এখানে হয়। এই যে গোলাপ হতে পারে, গোলাপ যে ওই যে প্রদর্শনী করার জন্য আমরা গোলাপ কটা নিয়ে দিলাম, প্রদর্শনীতে দেখালাম এই গোলাপ, সাংঘাতিক ব্যাপার স্যাপার। সেটা বাণিজ্যিক ভাবে কেন হয় না? বাণিজ্যিক ভাবে কেন? তাহলে প্রদর্শনীতে যদি দিকে এই বড় বড় গোলাপ হয়, তাহলে বাণিজ্যিক ভাবে এখানে খেতে গোলাপগুলি হবে না কেন? নিশ্চয়ই হবে। আম হবে না কেন? কে বলেছে আম হয় না? এখানেও ভালো আম হয়, কিন্তু সরকারি ক্ষেত্রে সেইভাবে সংরক্ষণের জন্য বা হিমঘরের জন্য ওয়েতে এখানে কোনো থিঙ্কিং নাই যে আমরা কিভাবে এই ক্ষেত্রটাকে একটা স্বনির্ভর ক্ষেত্র হিসাবে আমরা ব্যবহার করতে পারি, কৃষকদেরকে আমরা কিভাবে উৎসাহ করতে পারি। মৎস্য চাষ, আপনি মনে করেন ত্রিপুরাতে মৎস্য চাষের যা সুযোগ আছে, আপনি টিলা ল্যান্ডে যে লোঙাগুলি আমরা যাদেরকে লোঙা বলি, দুটো টিলার মাঝখানে শুধু একটা বাঁধ দিয়ে দিলে বিশাল বড় লিক হয়ে যায়। বাংলাদেশ থেকে মাছ আনতে হয় আমাদের, দরকার আছে ত্রিপুরা 40 লক্ষ লোকের মাছ এমনিতেই হয়ে যায়, এমনিতেই হয়ে যায়। সেই জায়গাগুলোতে তাহলে এত জোরে ফান্ডিং, আমরা এনএসি নিয়ে আজকে এনএসির ফান্ড নিয়ে কথা বলতে বা আমাদের এনএসি ফান্ডিং করলে কি হবে? ফান্ডিংটা কাজে লাগাতে হবে তো। সেটা হচ্ছে না কেন, হয় না কেন, মানে কোন জায়গায় সমস্যা হয়? আমার কাছে যেটা মনে হয়, যেটা ননীবাবু একটু ইশারা দিয়েছেন, প্র্যাকটিক্যালি দপ্তরের কোনো সেই তাগিদ নেই। আচ্ছা, এবার আমরা যারা কৃষক ওদেরও কোনো কিন্তু তাগিদ নেই। শুধু আমাদের ওই যে আমি একটা জায়গায় সবসময় হিট করতে চাই যে আমাদের মধ্যে একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আমরা পারি না, আমাদের দ্বারা হয় না, আমরা গরিব, এই কথাগুলোর বিপক্ষে আমি একেবারে আমার ছোট থেকে আমি পারি না, আমরা পারি না, এই কথাগুলো আসেই না। যদি আমরা অভিধান ঘাটি, আমি যদি পারি বলি, তাহলে কেন কৃষি হবে না? একটা প্রশ্ন বারবার। আমাদের এখানে ল্যান্ড পাক্কা আছে এবং ফার্টাইল ল্যান্ড আছে, মানুষ এগ্রিকালচারের জন্য নর্থ ইস্টার্ন রিজন, ইন্ডিয়া গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বিভিন্ন রকমের ফান্ডিং করছে। আসলে দপ্তরগুলো সেই আগ্রহ করে এবং মানুষের মধ্যে সচেতনতা নেই।
আমি এই কথাগুলো কেন বলছি, আমাদের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের দ্বারা হবে না, তাহলে আমরা কিন্তু কাজগুলোকে করছি না। এগুলোর জন্য আমি আরেকটা সাজেশন করব, যদি গভর্নমেন্ট যদি শুনে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে বিশেষ করে যেগুলো মানে রিসোর্সফুল, যেমন অ্যানিমাল হাজবেন্ডারি, এগ্রিকালচার, বিভিন্ন ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট একটা টিম বানানো উচিত যাদের কাজ হবে সারা রাজ্যে, মানে যে যে সেক্টরে কাজ করবে ওদেরকে অ্যাওয়ার করা এবং উৎসাহিত করা। আছে, ট্রেনিংও হয়, কিন্তু বিভিন্ন ট্রেনিং এর ফান্ড আছে, আলাদা ট্রেনিং হয়। ট্রেনিং গুলো ওই গা ছাড়া, জাস্ট ট্রেনিং দেওয়ার জন্য যায় ট্রেনিং গুলো, মানে এগুলোকে অন্তর দিয়ে একটা ট্রেনিং সিস্টেম তৈরি করা, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ট্রেনিং করে বোঝানো হয়। যেমন একটু আগে বললাম স্বামিত্ব প্রপার্টি কার্ড, এটা আমি মনে হয় না আমাদের ত্রিপুরায় যেটা কেউ জানে। এটা কিন্তু অল ইন্ডিয়াতে মানে পঞ্চায়েতি রাজের আন্ডারে অলরেডি এটাকে 2020-তে শুরু করেছে। এই জিনিসগুলো জানে না। এখন কয়টা এগ্রিকালচারের, কয়টা কৃষক এসব কার্ড নিয়ে দৌড়ঝাঁপ করছে, তার মানে কি এগুলো ঠিক মতো অ্যাওয়ার না, ওদের সচেতনতার অভাব। তাহলে সচেতন ডিপার্টমেন্ট, গভর্নমেন্টের কাজ কি? গভর্নমেন্টের কাজ কিন্তু কৃষি ফসল উৎপাদন করা না, গভর্নমেন্ট হলো সাইডে পরিষেবাগুলো দেওয়া, যেমন কোল্ড স্টোর করা, রোড করা, যাতে করে মালপত্র আসা যাওয়া যায়। এবার বিমান পথক, রেল পথক, জলপথক, বিভিন্ন রাস্তাগুলোকে তৈরি করা। তাহলে এগুলো করলে গভর্নমেন্টের কাজ কিন্তু এটা। কোল্ড স্টোরটা করে দিলাম, আমি এগ্রিকালচার ওষুধটা সাপ্লাই করে দিলাম, মানে যারা এগ্রি বিএসসি-তে পাস করেছে ওদেরকে টাইম টু টাইম দিলাম, সয়েল টেস্ট করলাম, ড্রোনের সাহায্যে করলাম, বিভিন্ন এখন যেহেতু আধুনিক যুগ, টেকনোলজির যুগ, টেকনিক ইউজ করে আমি কৃষককে সুবিধা দান করি, কিন্তু কৃষক এগিয়ে আসে না। আমাদের এখানে মূল হলো কৃষক কিন্তু এগিয়ে আসে না। কৃষক এখানে আমি যদি ননী স্যারের কথায় যদি ধরি, কৃষক এগিয়ে আসে না কারণ কৃষক যে তার ফসল যে উৎপাদন করে সেটা ভালো হলেও মুশকিল। কারণ ভালো হলে যদি সংরক্ষণ না করতে পারে, কৃষকের যদি আজকেই ফসলটাকে বাজারজাত করতে হয়, তখন কৃষক যা পায় সেটাই তখন ছেড়ে দেয়। সেটা একটা প্রবলেম, সেটার জন্য পরিষেবা দেবে সরকার, এটা 100বার মানি যে এটার জন্য যে কোল্ড স্টোর রাখতে হবে। এগুলো যেগুলো আমাদের দরকার, কৃষকরা যখন এগিয়ে, যেমন আমি বলি এখন আমাদের এই রাবার, তাহলে রাবারের কি আগে পারচেজার ছিল? যখন আজকে থেকে 30 বছর আগে যখন রাবার হচ্ছে, অনেকে দেখতাম এটা নিয়ে হাসাহাসি করতো, কোথায় বিক্রি করবে, কোথায় বিক্রি করবে। এখন তো মার্কেটে মানে পারচেজ করার জন্য আছে, তার মানে এখানে যখন প্রচুর পরিমাণে ফলন হবে, তাহলে অটোমেটিক্যালি সব এসে যাবে, বাজার কিন্তু অটোমেটিক্যালি আসবে। আমার যতক্ষণ না প্রোডাক্ট হচ্ছে, কেন এখানে আসবে? এখানে এখন আমরা আলুর জন্য চলে যাই বাইরে, পাঞ্জাব থেকে আলু আসে, শিলং থেকে আলু আসে, অন্য জায়গা থেকে আলু আসে, কেন আসে? তাহলে আমাদের এখানে করে না। আমাদের এখানে যদি প্রচুর পরিমাণ প্রোডাক্ট হয়, যেটা একটু আগে বলছিলেন যে এই তরমুজ এখন বাইরে মানে মহারাষ্ট্রে আমি 20 টাকা করে দেখে এসেছি কিলো, তাহলে এখানে কেন হয় না? এখানে হয়, একবার দুবার করলো, প্রচুর টাকা পেলো, এবার সঙ্গে সঙ্গে কি করে, এবার আজকে যদি 5টা পার্টি করে, 1 বছর 2 বছরের মধ্যে 50টা পার্টি এসে গেল। এবার আসার পরে হয়তো একটা বছর কোনো কারণে বর্ষা হলো বা কোনো একটা কারণে লস হয়ে গেল, বাস এরপর থেকে আর কেউ যায় না, লস 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 লস। আরে একবার তো 5-7 বছর একবার নষ্ট হবে। এবার কৃষিতে যেমন এবার ধ্বংস হয়েছে, পাশাপাশি এবার কিন্তু ধান প্রচুর প্রোডাক্ট হয়েছে। যে কোনো কিছু সৃষ্টির সঙ্গে ধ্বংসের সঙ্গে শীতকালীন সবজিও কিন্তু ফ্লাডের পরে ভালো হয়েছে, জমিটা চেঞ্জ হয়ে গেছে, জমির যে ফার্টাইল পজিশনটা ছিল প্রচুর পরিমাণে বেড়ে গেছে, অটোমেটিক্যালি জমির যে উর্বরতা শক্তি কিন্তু বেড়ে গেছে। সার ওষুধে যে জমিটা ছিল সেই জমির উপরে মাটি এসে গেছে। আমরা এগুলো দেখতে হবে। ঠিক, আমরা আসলে কৃষিতে ঢুকে গেছি এনইসি থেকে, আমাদের এজেন্ডা এনইসি ছিল, তবে সময় খুব বেশি নেই। আমরা এডুকেশন নিয়ে একটু যদি চোখ রাখি, কৃষিতে অবশ্যই এই বিষয়গুলো রয়েছে। আমাদের রাজ্য ইচ্ছে করলে পারে স্বয়ংসম্বর হতে পারে অনেকগুলো বিষয়, এটা আপনারাও বললেন এবং অনেকেই স্বীকার করেন। অনেকেই যারা এই বিষয়ে বিশেষজ্ঞ ওনারাও বলেন যেটা করা যায়, কিন্তু সমস্যাটা কোন জায়গায় হয়, সেখানে কারা দায়ী সেগুলো সবার জানা, কিন্তু জেনেও অনেক সময় আমরা হয়তো কিছু করতে পারি না, বুঝতে পারি না। কিন্তু সরকার অবশ্যই জানে যে কোন জায়গায় সমস্যা রয়েছে, দপ্তর কিভাবে কি কাজ করছে, কতটুকু করছে, কতটুকু করতে পারত, সেটাও দপ্তর জানে। আমরা এডুকেশনের দিকে যদি একটু নজর রাখি, এনএসসির যেহেতু আমরা আলোচনা করছি এনএসসির ফান্ডিং নিয়ে, এডুকেশনে কিন্তু একটা ভালো অঙ্ক ফান্ডিং হয়, বিশেষ করে বিভিন্ন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টগুলো, 100 সিটের হোস্টেল বা সেখানে অঙ্গনবাড়ি সেন্টার বা বিল্ডিংগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এনএসসির হয়। এতে এডুকেশনের কতটুকু লাভ হয়েছে এতদিনে আপনাদের কি মনে হয়? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে এনএসসির প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে এডুকেশন সেক্টরে। দেখুন, এনএসসি বলেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেন,
গৌতমবাবু বলার কিছু চেষ্টা করছেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমাদের ত্রিপুরার জন্য যেটা দুর্ভাগ্য আর কি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এত সব প্রজেক্ট আছে, আমার মনে হয় ত্রিপুরা রাজ্যের কৃষকরা বা এডুকেশন ডিপার্টমেন্টের অর্ধেক প্রজেক্ট তারা নামই জানে না, খোঁজই নেয় না অফিসাররা। এখন দেখুন, আমি সত্যি কথা বলতে কি, এটা অন্যভাবে নেবেন না, যারা মিনিস্টার হয় এরা কিন্তু সব বিষয়ে দক্ষ থাকে না। যিনি এডুকেশন মিনিস্টার হলেন ইনি হয়তো এডুকেশনে দক্ষ হবেন এমন কোনো কথা নেই, যিনি এগ্রিকালচার ডিপার্টমেন্টের দায়িত্ব নিলেন ইনি এগ্রিকালচারের দক্ষ হবে এমন কোনো ব্যাপার নাই, যিনি পিডব্লিউডি নেবেন রাস্তাটা কিভাবে হবে উনি রাস্তার যে সাইন্টিফিক মেথড প্রসেস সম্পর্কে উনি বুঝেন না, কোন রাস্তাটা কোন জায়গায় গেলে কি হবে সেটা বুঝে কারা, এই ব্যাপারে যারা দক্ষ, কারা দক্ষ, আমলারা দক্ষ, অফিসাররা দক্ষ, যিনি টেকনোক্রেট তিনি দক্ষ, ঠিক আছে তো। এখন ওনাদের কাজ হলো ওই যে সরকার যারা পরিচালনা করে তাদেরকে সঠিকভাবে বোঝানো কোথায় কোথায় কি প্রবলেম আছে, কোথায় কোন দুর্বলতা আছে বা কি কি সুযোগ সুবিধা আছে। তো এখন মহারাষ্ট্রে যদি আমি আবার আসি, এখানে মহারাষ্ট্রে যদি কৃষক উন্নতি হতে পারে, শিলংয়ের মতো পার্বত্য অঞ্চল থেকে আমাদের কফি আসে, সিম আছে, বিভিন্ন কিছু অনেক সবজি আছে আমাদের। ত্রিপুরা রাজ্যে কি সমস্যা বলুন তো, এখানে প্লেন ল্যান্ড আছে, আমাদের টিলা ল্যান্ড যেগুলো এগুলো তো উন্নত, জলের তেমন সমস্যা নেই, কোনো সমস্যা নেই, শুধুমাত্র এখানে একটা নিউ কালচার ডেভেলপ করছে। অফিসারদের শুধু মন্ত্রীদের গিয়ে গ্যাস মারবে, বলবে হ্যাঁ স্যার ঠিক আছে দারুণ আমরা এগিয়ে যাচ্ছি, কাগজপত্র দেখাবে, ওই দেখুন স্যার এই ডাটা আর প্র্যাকটিক্যাল ফিল্ড এক না কিন্তু। আমি ডাটা দিলাম আর প্র্যাকটিক্যাল ফিল্ড দিলাম, ডাটা একটা বানিয়ে টেবিলে বানিয়ে আমি অনেক কিছু দিতে পারি, কিন্তু বাস্তবটা কোন ঠিক এডুকেশনের ক্ষেত্রে তাই অবস্থা। এখন এডুকেশন আপনি দেখলেন তো, সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা র্যাঙ্কে আগে ছিল মোটামুটি, এখন তো কোনো র্যাঙ্কই নেই। তারপরে এমবিবি বিশ্ববিদ্যালয়, একটা নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে, কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই, কিচ্ছু নাই, এখানে কোনো ডেভেলপমেন্ট, ওই আগে যা সৃষ্টির লগ্নে যা হয়েছিল এইটুকুই আছে, নতুন কোনো বিষয় পর্যন্ত খোলা হয়নি। স্কুলগুলিতে বিল্ডিং ফিল্ডিং ঠিক আছে, আগে হয়েছে অনেকগুলো বিল্ডিং, এখনো তাই আছে, কিন্তু এখানে যে পড়াশোনার ব্যাপারটা, যেটা টাকাটা যে আসে গভর্নমেন্ট থেকে, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা তো আমাদের এখানে সব সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাই, এখানে তো রাজ্যের আমাদের রেভিনিউ কত, আর সেই তো রেভিনিউ নাই। কিন্তু এই টাকাগুলোর যে প্রপার ইউটিলাইজেশন, প্রথমভাবে একটা উল্লেখ করা করছিলেন উনি, আমি একদম প্র্যাকটিক্যালি বলছি, কিছু কিছু হোমরা আছে এদেরকে দিয়ে ওই ট্রেনিং করায়। ট্রেনিং মানে কি, একটু গেল 2-4 দিন রইলো, একটু বিল টিল 2-4 পয়সা পাইলো, তারপর একটু ভালো খাওয়া দাওয়া হইলো, সেখানে কি কি খাওয়ালো, কি আইটেম হলো, সেখান থেকে আবার চলে এলো, তারপরে আবার সে যেই জায়গায় আছে সেই জায়গায় আছে। এক শিক্ষকের সঙ্গে কথা বলছিল, 6 মাসে আমি এখনো একটাও ক্লাস করিনি। আপনি বলেন তো দেখি, আমাকে আজকেই বলেছে 6 মাসে আমি একটাও ক্লাস করিনি, তাহলে স্কুলে হচ্ছেটা কি? স্কুলগুলিতে টাকা আসছে ঠিক আছে, গভর্নমেন্ট টাকা খরচা করছে, টাকা খরচ করে দেয়, যেমন ক্লাস ওয়ার্ক ঠিক মতো হচ্ছে কিনা আপনি দেখবেন আগে। এটা গভর্নমেন্ট খালি প্রতিদিন একটা একটা করে সার্কুলার দেবে, সেটা হবে তো টাকা দিয়ে কি হবে? বিল্ডিং থাকবে, ছাত্র থাকবে, কিন্তু পড়াশোনা হবে না, কোয়ালিটি এডুকেশন হবে না। কোয়ালিটি এডুকেশন আপনি যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না 6 মাসে যদি ক্লাস না হয়ে থাকে, একদিনও ক্লাস না নিয়ে থাকেন, যে কোনো কারণেই হোক, তাহলে কোয়ালিটি তো অনেক দূরের কথা, এডুকেশনই হলো বা কোথায়। এটা কিন্তু একটা মূল কথা যে মানে এডুকেশনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা আমাদের নর্থ ইস্টার্ন রিজন সব থেকে কিন্তু টাকা আছে, বিল্ডিং হচ্ছে, কিন্তু কাজের যেটা উনিও বলছেন এটা বাস্তব, সঠিকভাবে ক্লাস হয় না। রিসেন্টলিও আমি কয়েকটা স্কুলে দেখলাম কি ছুটি হয়ে গেছে, ওরা কি বলছে স্কুলের টিচার আসেনি। আচ্ছা, তাহলে এবার মানে বাইরে থেকে যারা দেখছে যে স্টুডেন্টটা ফিরে এসছে, এরপরে শুনলাম আমি একটু খবর নিলাম, এরপরে শুনলাম যে ওই টিচার হয়তো কেউ সায়েন্স এক্সিবিশন নিয়ে ব্যস্ত, কেউ অন্য কোনো প্রোগ্রাম নিয়ে ব্যস্ত, মানে সরকারের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির সঙ্গে ওরা জড়িত, আলটিমেট ক্লাসটা হচ্ছে না। তাহলে এতে কে লস হচ্ছে? তাহলে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং হচ্ছে, চারিদিকে ওয়াল হচ্ছে, কিন্তু ক্লাসের যে বিষয়টা এটা কিন্তু কেউ দেখছে না। সেই কলেজে শিক্ষাঙ্গনে সবই হচ্ছে, শিক্ষা শুধু হচ্ছে না, শিক্ষা মানে হিউম্যান রিসোর্স। আমরা একটা জিনিস বলি তো, মানুষই তো সবকিছু করে। এই যে স্যাটেলাইট বিজ্ঞান আজকে এত উন্নত, দেখলাম যে 6ষ্ঠ প্রজন্মের কি জানি বলে যুদ্ধ বিমান দিয়ে দিয়েছে, কালকে একটা নিউজ চ্যানেল আমি দেখলাম। তো এইগুলি কে করছে? মানুষ তো করছে। এই যে মেডিসিন, আপনার রোগ শোকে আমরা মারা যাই, তো মেডিসিনগুলি তৈরি করে মানুষই তো করছে। মানুষ কিভাবে, মানুষ একটা যখন রিসোর্স হয়, আপাতত মনে হয় যেন স্কুলের জন্য আমি যে টাকাটা খরচা করলাম এটা জ্বলে গেল, বিল্ডিংটা জ্বলে গেল।
আরে আগামী দিনে রিসার্চ তৈরি হচ্ছে না। এখান থেকে যে টেকনোক্রেটের জন্ম নিল, এখান থেকে যে ডাক্তার হলো, এখানে যে মানে শিক্ষক হলো, আদর্শ শিক্ষক হলো, এখান থেকে যে অধ্যাপক হলো, এরাই তো সম্পদ সৃষ্টি করলো, এরা সম্পদ হয়ে সম্পদ সৃষ্টি করলো। তো হিউম্যান রিসোর্স আমরা বলি, হিউম্যান রিসোর্স একটা শব্দ আছে, হিউম্যানটাকে তো রিসোর্সে পরিণত করতে হবে নাকি? আমি 90% নম্বর পেলাম, আমি কিন্তু রিসোর্স হলাম না যতক্ষণ না পর্যন্ত আমি আমার এই বিদ্যা, অর্জিত বিদ্যা দিয়ে কিছু একটা করতে পারছি। শুধু নম্বর দিয়ে হয় না, এখন তো নম্বর শুধু নম্বর, এটা ঠিক, এখন শুধু নাম্বার, মানে আমার নাম্বার চাই, স্কিল নেই, স্কিল নেই, একদম স্কিল নেই যে আমি এটার বিষয়ে স্পেশাল, এই যে মানসিকতা, এইটা কিন্তু এখন তৈরি হচ্ছে না। এবং স্টুডেন্টরা যেমন কলেজে, আমি মাঝে মাঝে আমরা এগুলো খোঁজ খবর করি, একটা স্টুডেন্ট সপ্তাহে একদিন কি দুদিন কলেজ যায়, আচ্ছা, তার ওরা দরকার হয় না। তার মানে কি, এমন একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, এই স্ট্রাকচারের জন্য কোথাও না স্কুল না কলেজ, মানে এগুলোর প্রতি একটা অনীহা। আর যা কিছু হচ্ছে এখনো কিছু প্রাইভেট স্কুলের আন্ডারে হচ্ছে দেখে, প্রাইভেটরা তো জাস্ট বাণিজ্য করছে, ওদের বাণিজ্যিক প্রসেস চালানোর জন্য ওরা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিচ্ছে, পয়সা তুলে নিচ্ছে গার্ডিয়ান থেকে, গার্ডিয়ানও বাধ্য হয়ে সরকারি স্কুল ছেড়ে প্রাইভেট স্কুলে যাচ্ছে। এগুলোর জন্য কিন্তু গভর্নমেন্ট ভাবা উচিত যে কিভাবে এগুলোকে আরো মানে শক্তিশালী করা যায়। শুধু প্ল্যানারি মিটিং, নর্থ ইস্টার্নের ডেভেলপমেন্ট, এডুকেশন ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ঘর কতগুলো করে দিলেই হবে না। বিরাট বিরাট লাইব্রেরি করছে, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা করে লাইব্রেরিতে বিভিন্ন অ্যাপারেটার আসছে, কিন্তু লাইব্রেরিতে কেউ গিয়ে, কোনো টিচার গিয়ে স্টুডেন্টকে কিছু দেখায় না। আচ্ছা, তাহলে এগুলো যদি হয়, সরকার টাকা দিচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছে, কিন্তু স্টুডেন্টকে তো টিচাররা নিয়ে যেতে হবে। এবার টিচাররা কখনো কখনো দেখা যায় নিয়ে যেতে চায়, স্টুডেন্ট নেই। তো এগুলো দেখতে হবে, এখানে কোথায় গ্যাপটা আছে সেটা আমরা অবশ্যই, অনেক কিছুই আছে যেগুলো সরকার চাইলেও, প্রকল্প থাকলেও, কেন্দ্রীয় সরকার অর্থ পাঠালেও সেগুলো ঠিকভাবে ইউটিলাইজ হয় না। অনেক আনইউটিলাইজড অর্থ ফিরে যায় অনেক সময়, এমনটাও আমরা দেখি। কিন্তু কোথায় ঘাটতি রয়েছে এটা এখন সবার জনসমক্ষে আছে, মানুষ খুব ভালো জানে কারা আন্তরিকতার সঙ্গে কাজগুলো করতে পারছে না। রাজ্যকে আরো একটু ভালো রাখা যেত, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, কিংবা এগ্রিকালচার হোক, কৃষিক্ষেত্রে হোক। এখন সবকিছু ক্ষেত্রেই বিশেষজ্ঞরা বলছেন যে আরো ভালো রাখা যেত। যে অর্থ যেভাবে আসুক, এনএসি থেকে আসুক, রাজ্য সরকারের টাকা হোক, কেন্দ্র সরকারের অর্থ হোক, কিন্তু সেটা হচ্ছে না। তবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে 10 to 15% এমপ্লয়িরা জীবন দিয়ে কাজ করছে, এটা কাজ করছেন বলে এখনো রাজ্যগুলো চলছে, কিন্তু এই 80% 90% কর্মচারীরা মানে নিজেকে কোন রকমে বেতনমুখী করে রেখে দিয়েছে, আর কিছু করে না। অসংখ্য ধন্যবাদ। আমার কথাতে অনেকে রাগ করবে, কিন্তু এটাই আমরা চোখের সামনে দেখি। ঠিক, আমরা অবশ্যই এই বিষয়ে অন্য একদিন আলোচনা করতে পারবো, এই এজেন্ডা নিয়ে আমাদের এই বিষয়ে। আজকে অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ গৌতম স্যার আপনাকেও, স্যার আপনাকেও ধন্যবাদ। নমস্কার আপনাদের চ্যানেলকেও আমাদের পক্ষ থেকে। এনইসি নিয়ে আমাদের আজকের এজেন্ডা ছিল, তবে এনইসির এই যে 72তম পূর্ণাঙ্গ বৈঠক হলো, সেখানে কি কি আলোচনা হয়েছে বা কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা বিস্তারিত হয়তো আগামী দিন জানা যাবে। তবে যে বিষয়টা আজ আলোচনায় উঠে এসছে, যে ফান্ড যতই আসুক, যতই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, পরিষেবা যতদিন উন্নত না হবে, এবং পরিষেবা কারা দিচ্ছে, বিভিন্ন দপ্তর, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ক্ষেত্রে দপ্তর যদি সঠিকভাবে পরিষেবা না দিতে পারে বা আন্তরিক যদি না হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রের ডেভেলপমেন্ট চোখে দেখা যাবে না। অন্যান্য রাজ্য যদি করতে পারে তাহলে আমরা কেন পারবো না? কারণ ভৌগোলিকভাবে আমরা এত খারাপ কন্ডিশনেও নেই যে আমার মাটি ভালো ফসল দেবে না, আমার রাজ্যের ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করতে পারবে না, বা কোনো ওষুধ আমার রাজ্যের মেডিকেল বা রোগীর শরীরে গিয়ে ভালোভাবে কাজ করবে না যদি সঠিক ওষুধ সঠিক সময়ে সঠিকভাবে দেওয়া হয়। তবে এনইসি ফান্ড থেকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রাজ্যের অগ্রগতির পথে সুগম করেছে, তা অবশ্যই স্বীকার করতে হয়। আগামী দিনে রাজ্যবাসীর প্রত্যাশা পূরণে এনইসির বৈঠক কি কি বার্তা বয়ে আনে তা সময় বলবে, সেদিকে নজর রাখছি আমরা। আর আপনার চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।